আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটাও আমি শুরু করেছি রাতের বেলা থেকে। তো রাতের খাবারের জন্য যা তৈরি করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। চিকেনের বারবিকিউ করব, এই কারণে আমি চিকেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে বলে দিয়ে দিয়েছি। এখন এক এক করে আদা পেস্ট, রসুন পেস্ট, টালা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, বারবিকিউ মশলা, লাল মরিচের গুঁড়া, লবণ, সয়া সস, টমেটো সস আর ধনিয়ার গুঁড়োটা একদমই শেষে দিয়ে দিচ্ছি, কারণ মনে ছিল না, যখনই মনে পড়েছে তখন আমি দিয়ে দিলাম। লবণ এবং সয়া সসটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। আমি একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। লেবুর রস দিয়ে দিব আমি মাখানোর একদম শেষ পর্যায়ে। এভাবে ম্যারিনেট করে যদি মাংসটা আধা ঘন্টার মতো রাখা যায় তাহলে কিন্তু ভালো হয়। আমার একটু ব্যস্ততা রয়েছে, আমি আর ম্যারিনেট করে রেখে দিতে পারছি না। তো লেবুর রসটা দিয়েই আবারও আরেকবার ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দিব। আজকের চিকেনের বারবিকিউটা আসলে এয়ার ফ্রায়ারে করব। আমার বাসায় যতদিন থেকে এয়ার ফ্রায়ারটা রয়েছে আমি আর চুলায় তেলের উপরে একদম ভরা তেলে ভাজি না। এই অল্প পরিমাণ তেল দিয়ে মেখে নিয়ে আর বাকিটা তেল ব্রাশ করে দিয়ে তারপরে আমি এয়ার ফ্রায়ারে করে নিই। এই যে এখন আমি চিকেনগুলো বসিয়ে দিচ্ছি, টাইমটা সেট করে দিব। এভাবে করেই আমি একবার মাঝে উল্টিয়ে দিব, তারপরে নামিয়ে নিব। আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই, যদি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের যে ব্লগটা আমি শুরু করেছি বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত। চিকেন বারবিকিউতে আমি যত রকমের মশলা ইউজ করেছি সব কিছু কিন্তু আমি চিকেনের পরিমাণ বুঝে আমি আমার আন্দাজ অনুযায়ী প্রত্যেকটা মশলা আমি এখানে ব্যবহার করেছি। চাইলে কিন্তু আপনি আপনার চিকেনের মশলাটা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। ঝালটা আমরা বেশি খাই দেখে ঝালের পরিমাণটা একটু বেশিই দিই। তো এই যে ফাইনালি হয়ে গেছে, আর এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমার ননদ আমার বাসায় আছে, তো রাতে ভাত খাবো না, খেতে ইচ্ছা করছে না, তো বললাম যে চিকেনের বারবিকিউটা করি আর স্যুপ বানাই। তো বলল যে হ্যাঁ করেন। আর এইভাবে খাবার রেডি করলে সুভার বাবা অনেক বেশি খুশি হয়, কারণ ব্রয়লার বা পোলট্রি মুরগি রান্না করলে আলু দিয়ে ঝোল বা ভুনা করলে সে খেতেই চায় না, টোটালি মুখে নেয় না। বাট এভাবে যদি আমি ফ্রাই করে দেই তখন কিন্তু খুব খুশি হয় এবং সেটা খেয়েও নেয়। আর ও তো সব সময় একটু ডায়েটের ভেতরে থাকে, রাতের বেলা এই ধরনের খাবার হলে একটা প্রোটিন, একটা স্যুপ, এই ধরনের কিছু খাবার হলে তার জন্য বেশ সুবিধাই হয়। অফ ক্যামেরায় আমি এখানে চিকেনের স্যুপটাও রেডি করে নিয়েছি। এখানে সব কিছুই দিয়েছি, চিকেনটাকে আমি কেটে টুকরা টুকরা করে দিয়েছি, পেঁয়াজের কোষ ব্যবহার করেছি, কাঁচামরিচ দিয়েছি, তারপরে কর্নফ্লাওয়ার, ভিনেগার, একটুখানি চিনি, লবণ, হালকা পরিমাণে তেল আমি ইউজ করি। আমি বাসায় যেভাবে স্যুপটা রেডি করি অনেকবার আমি স্যুপের রেসিপি দিয়েছি, এজন্য আজ আর শেয়ার করলাম না, অফ ক্যামেরায় আমি রেডি করে নিয়েছি। টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি। এখনও সুভার বাবা আসে নাই, আজ তার একটা মিটিং রয়েছে, তাই আমি দুই বাচ্চা সহ ননদকে নিয়েই টেবিলে খাবারটা খেয়ে নিব। তো আমার স্যুপটা হচ্ছে এই যে, বাচ্চারা স্যুপটা তেমন একটা খেতে চায় না, ওরা দেখা যাচ্ছে যে চিকেনটা হলে ওদের আর কিছু
চাই না। তো আমি এখানে দুইটা খিরাইও কেটে নিয়েছি। আর চিকেনের সাথে আমি চিন্তা করেছিলাম যে কয়েকটা গোটা পেঁয়াজ আমি এখানে বারবিকিউ স্টাইলেই এখানে একটু আধা সিদ্ধ পোড়া করে নিব, কিন্তু সেটা আর ভালো লাগছিল না পরবর্তীতে শরীরের মধ্যে, তাই আর করিনি। তবে এখানে 3টা আলু আমার দুপুরবেলায় সিদ্ধ করা ছিল, সেটা খোসা ছাড়িয়ে কেটে আমি চিকেনের মশলার সাথে মাখিয়ে এটাকে একটু পোড়া পোড়া করে নিয়েছি। তো ওটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। বাচ্চারা তো স্যুপ খেতে চায় না, সেটা তো বললামই, তারপরেও আমি অল্প কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। আর এখন আমি আমার ননদকেও দিয়ে দিব, আমিও নিয়ে খেতে বসে যাব। আজকের ব্লগটা যারা দেখছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, যে সমস্ত আপুরা রেগুলার আমাকে দেখেন এবং কমেন্ট করছেন, সত্যি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটা দেখছেন, আজকের এই ব্লগটাও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো আশা রাখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন ব্লগগুলি পৌঁছে যাবে। আপনি চাইলেই আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন। তো রাতের বেলা এই তো খাবার শুরু করেছি, আর ওদের বাবা এসেছিল অনেক রাত্রে। তো রাতের বেলা যেহেতু সে এসেছিল, তাই সেটা শেয়ার করলাম না। এটা পরদিন সকালের নাস্তার জন্যই। আসলে রাত্রেবেলা খেয়ে ঘুমিয়েছি, আবার উঠে আর একটা খাবারের দরকার হয় আমাদের, দেখেন। এই কারণেই কিন্তু শুধু রান্নাবান্নার ব্লগগুলি আপনাদের সাথে বেশি যাচ্ছে। তো এখানে সকালের নাস্তার জন্য আমি একটু সুজি রান্না করে নিচ্ছি। দুধটাকে ভালো করে জাল করে সেখানে মশলা দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে আমি সুজিটা দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নিব। তো তার আগে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর এরপরও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন একটা বোল নিয়ে এসেছি, তো অফ ক্যামেরায় আমি সুজিটাকে নামিয়ে এই যে খাবারের টেবিলে আমি রেখে যাচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে যাচ্ছি। আর এরপরে আমি বেশ কয়েকটা পরোটা সেঁকে নিব। এখনও সবাই ঘুমিয়ে আছে। আমি সকালবেলা উঠে সব নাস্তা রেডি করে নিচ্ছি, কারণ আবার দুপুরবেলা রান্না রয়েছে। আজ শুক্রবার, তো শুক্রবারে দেখা যায় কি আমরা আগে থেকেই পুরো সপ্তাহে একটা প্ল্যান করি, সেই প্ল্যান মাফিক কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর সাথে তো ডে টু ডে রেগুলার যে কাজগুলো থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া, এটা সেটা তো থেকেই থাকে, সেগুলো করতে হয়। তাছাড়া যদি হেল্পিং হ্যান্ড থাকে, তাকে দিয়ে কি কাজ করাবো সেটাও একটা ব্যাপার। তো সব মিলিয়ে শুক্রবারটা হচ্ছে যে আগে থেকে প্ল্যান করে রাখা কাজের পরিসমাপ্তি, সেই সাথে রেগুলার কাজগুলোকেও করে নেওয়ার চেষ্টা। সব মিলিয়ে শুক্রবারে কিন্তু আমাদের হাউসওয়াইফদের একটু খুব ঝামেলার উপর দিয়েই দৌড়ঝাঁপ করে সব কাজ কমপ্লিট করে নিতে হয়। আচ্ছা, পরোটা যেটা আমি লাস্টেরটা সেঁকে নিলাম, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমি পলি পেপার সহই আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন গরম হয়েছে আস্তে আস্তে করে আমি পলি পেপারটাকে ছাড়িয়ে নিয়েছি। এটা পরোটা থেকে ছাড়ছিল না, এই কারণে আমি পলি পেপার সহই আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম। আমার ওয়াসিফ সবার আগে ঘুম থেকে উঠে যায়, বলতে গেলে সে আমার সাথেই উঠে। তো বলছিল যে আম্মু আমাকে সুজি দিয়ে একটা পরোটা দিয়ে দাও, আমি খেতে বসি, তোমার যেহেতু দেরি হবে তোমরা পরে খাবে, তাহলে আমি খেতে বসি। তো আমি বললাম যে ঠিক আছে বাবা, তুমি বসো, আমরাও বসছি। রাতে সুপার বাবা খাওয়ার পরে এই যে একটু চিকেন ছিল, সেটাও আমি একটু গরম করে নিয়েছি ওভেনে, আর এটা সহই একদম অল্প শর্টকাটে আমরা নাস্তাটা সেরে নিয়েছি। চা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় না, কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি, ঢেলে আনলাম। এখন আমি আমার ননদকে দিলাম, আর আমিও চাটা খেয়ে নিলাম। তো অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে মাথায় মেহেদি দেব, আর আমার বান্ধবী যে রুনা, আসলে এই মেহেদিটা ওই দিয়েছিল। তো মেহেদির সাথে এখানে চা পাতা, মেথি সব কিছুই একসাথে পেস্ট করা ছিল। আমি যখন ওর বাসায় গিয়েছিলাম তখন আমাকে দিয়েছিল, বলেছিল যে এটা তুই মাথায় দিয়ে দিস। দিব করে আসলে হচ্ছিল না, এর ভিতরে তো বাসায় গেস্ট চলে আসলো, প্রচুর পরিমাণে বৃষ্টি, বর্ষা সব মিলিয়ে আসলে সময় করে উঠতে পারছিলাম না যে একটু মাথায় মেহেদিটা দেব। তো এই কারণে আগে থেকে প্ল্যান করা কাজটা আজ সেরে নিচ্ছি। তো ননদ যেহেতু বাসায় ছিল, তাকে বললাম যে আমাকে একটু কষ্ট করে মেহেদিটা দিয়ে দাও। তো ও দিয়ে দিল, আর এই যে আমি হেয়ার ক্যাপটা পরে নিলাম।
মেহেদি দিয়ে আসলে এভাবে রাখার নিয়ম হচ্ছে যে 1 ঘন্টা পরে আপনি জাস্ট শুধুমাত্র নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আমি মেহেদির ভিতরে ডিম ইউজ করি, বাট আজ আর দিলাম না, কারণ রুনা এটাকে পুরোপুরি রেডি করে দিয়েছিল, তবে ডিম দেয়নি সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে। আর আমিও আজ দিলাম না, কারণ কি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বেশ খানিকটাই একটা নরম হয়ে গিয়েছিল। ডিম দিলে দেখা যাচ্ছে যে আমি যেহেতু অনেক কাজ করব, গলে গলে একদম সাইড থেকে পড়ে যাবে। তো এই হচ্ছে যে সকালবেলার খাবার দাবারের পরে, এবং সুপার বাবার অনেক রাতে আসার পরে যে থালা বাসনগুলো বের হয়েছিল সেটা আমি আর রাতে ধুইনি, তো একবারে এখন আমি সকালবেলা সেটা অফ ক্যামেরায় আমি ওয়াশ করে নিয়েছি। তো সুভার বাবাকে আমি এখানে 3টা আমড়া কেটে দিচ্ছি, সে আমড়া খাবে এখন। আর আজ যেহেতু জুম্মার দিন, গোসল করে বাচ্চাকে নিয়ে, ওয়াসিফকে নিয়ে নামাজ পড়তে চলে যাবে। আর আমাকে এই কয়দিন বেশ সব তরিতরকারি কেটে কুটে রান্না বান্না করে নিতে হচ্ছে। কারণটা হচ্ছে যে এই মাসের যে মাছ বাজারটা করেছিলাম, সেই মাছ বাজারের ভেতরে এবারও শিং মাছ, মৃগেলের কিছু পোনা এগুলো এনেছি। তো এই মাছগুলো এক একদিন আপাকে দিয়ে আমি সেগুলো কাটিয়ে নিচ্ছি, যার কারণে এই যে রেগুলার কাজগুলো এগুলো আর আপাকে দিয়ে করাই না। তো রান্নার আগেই আমি কাটা বাছা করে রান্নাটা সেরে নিই। দেখা যাচ্ছে যে শিং মাছ কাটা ধোয়া কিন্তু অনেকটাই ঝামেলা, তো আপাকে দিয়েই করাচ্ছি। তো আপাকে দিয়ে এক একদিন এক এক রকমের মাছ কাটাই, সব মাছই একবারে কেটে দিয়ে যায়, বাট যে কয় রকমের মাছ এনেছিলাম তা একবারেই দেই না, এক একদিন এক এক রকমের মাছ দিই, সাথে আর একটা কাজ থাকে। তো তো অনেক আপুরা জিজ্ঞাসা করেছিলেন যে আমি নার্গিস আপাকে দিয়ে কয় কাজ করাই। আমি নার্গিস আপাকে দিয়ে আসলে 2 কাজই করাই, তবে আপার সাথে আমার যেটা কথা হয়েছে বা প্রথমে যেটা বলে নিয়েছি সেটা হচ্ছে যে ঘুরিয়ে ফিরিয়ে সব কাজই আপাকে দিয়ে করাবো, তবে বাথরুম পরিষ্কার করার কাজটা আপাকে দিয়ে করাবো না। বাকি অন্য যত ধরনের কাজ আছে সেগুলো করবে, তবে থালাবাটিও ধুবে না। আর কাপড় চোপড় বলতে আমার বাচ্চাদের যে স্কুল ড্রেস, সাথে 2-1টা যদি আপনাদের ভাইয়ের কাপড় থাকে এগুলো ধুবে। তো যাই হোক, এই আর কি। আর এই যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। গতদিন শাপলা বেছে কেটে কুটে রেখেছিলাম, খিচুড়ি রান্না করাতে রান্না করিনি, আজ সেটা করে নিচ্ছি। আর এখানে আলু পটল দিয়ে শিং মাছতে ঝোল করব, সেটা কষিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে যে আমি ঢ্যাঁড়স ভাজিটা করে নিচ্ছি। তো এই ছিল আমাদের দুপুরবেলার খাবার। মোটামুটি সব রান্নাবান্নাগুলো আমার শেষ হয়ে গেছে। এখন জাস্ট আপনাদের একটু দেখি টেবিলে রেখে দিব। ঢ্যাঁড়স ভাজিটা আর একটু হবে, তো আমি এটা নামাবো। এখানে মাছগুলো দিয়ে আরও বেশ খানিকটা ঝোলের পানি দিয়ে জাল করে টালা জিরার গুঁড়া দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে রেখেছি। টেবিলে সব খাবারগুলো উঠিয়ে দিয়েছি আমি, কারণ আমাকে ছাড়া আবার কেউ খেতেও বসবে না। আমি যখন থাকবো সবাই তখন খাবে, আর সবাইকে আমার বেড়ে দিতে হয়, এটাই হচ্ছে কথা। আর সুভার বাবা আমাকে ছাড়া খেতেও বসবে না, তো এই কারণে শুক্রবার থাকলে না আমাকে একটু বেশ টাইট শিডিউলের মধ্যে কাজ করতে হয়। ও আমাকে বলে যায় যে নামাজ পড়ে এসে যেন দেখি তুমি সব কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে রেডি হয়ে আছো। তো কিছু বাচ্চাদের স্কুল ড্রেসও আজ ভিজিয়ে দেবো, এগুলো আপাকে দিয়ে করাবো। আর আমার একটা 3 পিস রয়েছে, কিছু কাপড় হিজাব, এগুলো আমি ভিজিয়ে দিচ্ছি। আর এই ওড়নাটা তো দেখেছেন, আমি যখন মেহেদি লাগাচ্ছিলাম তখন ঘাড়ের কাছ দিয়ে কিছুটা মেহেদি পড়েছে, সেটা পানিতে ধুয়ে তারপরে আমি এই যে গুঁড়ার ভিতরে ভিজিয়ে রাখলাম। একটু আগে থেকে ভিজিয়ে রাখি যাতে করে আপা এসে একটু কেচে দিলে পরিষ্কার হয়ে যায়। নামাজ পড়েছে, বাট আজ হচ্ছে ওয়াসিফের চুল কাটার কথা ছিল এবং ওর বাবারও চুল কাটার কথা ছিল। সেলুনে গিয়েছিল, তো বলল যে 15 মিনিট পরে আসেন, তাই কিছু বাজার আগে করে নিয়ে এসেছে। সাথে চালও ছিল, চাল, ছোলা আর এই যে পাউডার মিল্ক চা খাওয়ার জন্য, সাথে এনেছে চিনি। তো এই বাজারগুলো উঠিয়ে রাখছি। তা আমি বললাম যে তোমরা আবার যাবে? বললো যে হ্যাঁ, আবারও যেতে হবে। আর চুল না কেটে তো ওয়াসিফকে গোসলও দিতে পারছি না। তো এই যে এখনের যে বাজারগুলো, সেটা হচ্ছে যে চুল কেটে আসার পরে এই বাজারগুলো আবার নিয়ে এসেছে। বাচ্চাদের ফ্রোজেন টিফিন আইটেম, সসেস, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে যে নাগেট আর দুধ লিকুইড। তো আমি আবার রাগারাগি করছি যে ফ্রেঞ্চ ফ্রাই আনার কী দরকার ছিল। তো বলছে এটা হচ্ছে যে ঝটপট যে নাগেট সেটার সাথে ফ্রি এসেছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এখন এগুলো আবার ডিপ ফ্রিজে আমি উঠিয়ে রাখছি। আর এই ছিল আমার শুক্রবারের ব্লগটা, যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত যা যা করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি। অনেক
আগে থেকে প্ল্যান করা কাজগুলো সেগুলো করে নিয়েছি, সাথে রেগুলার যে কাজগুলো রয়েছে আমার রান্না বান্না বা বাজার গোছানো সেই কাজগুলো করে নিয়েছি। আশা রাখছি আজকের ব্লগটাও আমার প্রিয় আপু এবং আন্টিদের কাছে ভালো লেগেছে। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমাকে কমেন্ট করতে পারেন। আর গত একটা ব্লগে আমার মমতাজ আপু, রেবেকা আপু এবং আরও একজন আপু কমেন্ট করেছিলেন যে ছাদে কেন আমি কাপড় রেখে আসি। মূলত ছাদে কখনোই আমি কোনো কাপড় রেখে আসি না। আমার নার্গিস আপা যেহেতু আমার বাসায় বিকালের দিকে কাজ করতে আসে আর তখন বৃষ্টি হচ্ছিল, এই কারণে আমি কাপড়গুলো ছাদে রেখে এসেছিলাম, কারণ আমার বাসায় তো এতটা মেলে দেওয়ার সুযোগ নেই, তো যার কারণে রেখে আসা। তারপর অনেক ধন্যবাদ আপু আপনাদেরকে আমাকে সতর্ক করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু